নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকের ক্লাসে তোমাদের স্বাগত। কারণ আজকের ক্লাসে আমরা ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100+ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করা থাকবে এবং এগুলি কোন কোন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আপকামিং আমাদের ডব্লিউবিপিএসসির, ডব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস এবং যদি ক্লার্কশিপের নোটিফিকেশান বেরোয় তার জন্য এটা গুরুত্বপূর্ণ হবে। এছাড়া যারা পুলিশের যে সমস্ত এক্সামগুলো আপকামিং হতে যাচ্ছে সেগুলোর জন্য। এসএসসি জিডি এক্সাম চলছে, এনটিপিসি যে আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম সামনে রয়েছে, সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। 100+ সবই থাকবে আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নের ওপর ভিত্তি করে থাকবে সমস্ত প্রশ্ন উত্তর। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এর আগেও অলরেডি আমরা বিভিন্ন ক্লাস নিয়েছি, ড্যান্স ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার, 5 ইয়ার প্ল্যান, সেন্সাস 2011, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অলরেডি দেওয়া রয়েছে। বুক অ্যান্ড অথর সব প্লেলিস্ট চ্যানেলে করা রয়েছে, সকলে দেখে নেবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো প্রথম আমরা প্রশ্ন থেকে শুরু করি। অবশ্যই তোমরা যারা যারা টেলিগ্রামে যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের প্রতিদিনের যে ক্লাসের পিডিএফ সেটা কিন্তু আমাদের অ্যাপে পেয়ে যাবে। অ্যাপটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির সাথে সম্পর্কিত রয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 315 থেকে 323 নাম্বার আর্টিকেলের মধ্যে রয়েছে ইউপিএসসি সম্পর্কে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদগুলি মৌলিক অধিকার প্রদান করে থাকে? তো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট যেটা আমাদের সংবিধানের কত নম্বর পার্টে আছে? আর্টিকেল নাম্বারটা হচ্ছে আমাদের 12 থেকে 35 নম্বর আর্টিকেল, যেটা সংবিধানের পার্ট নাম্বার 3-তে রয়েছে এবং এটা আমরা ইউএসএ অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে বড় করেছি। বর্তমানে সংবিধানে আমাদের টোটাল 6টি মৌলিক অধিকার রয়েছে, আগে ছিল 7টি। যে সম্পত্তির অধিকার রয়েছে যেটা আমরা বাদ দিয়ে দিয়েছি, যেটা আগে 31-এ ছিল, সেটা বর্তমানে 300A-তে রাখা রয়েছে। বর্তমানে এটি একটি লিগ্যাল রাইট রয়েছে। পরের প্রশ্ন, রাষ্ট্রের নির্দেশমূলক বা ডিপিএসপি সংবিধানে কোন অনুচ্ছেদে রয়েছে? ডিপিএসপিটা কি? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই পলিসি অনুসারে চললে একটি রাজ্য বা রাষ্ট্র সেটা একটা কল্যাণকারী রাষ্ট্রে পরিণত হতে পারে। এটি আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে ধার নিয়েছি এবং এটি কিন্তু আমাদের সংবিধানের 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, যেটা পার্ট নাম্বার 4-এর অন্তর্গত রয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের প্রতিবিধানের অধিকার অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা কনস্টিটিউশনাল রিমেডিস এটি কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? আর্টিকেল নাম্বার 32-তে রয়েছে এটি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেখানে কোনো রকম মৌলিক অধিকার অর্থাৎ 6টি মৌলিক অধিকার যদি কোনো রকমভাবে লঙ্ঘিত হয় একটাও, তাহলে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। তো এই জন্যই এটাকে বলা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, 32 নম্বর আর্টিকেল। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি ভারতীয় সংবিধানের কোন ভাগের অন্তর্ভুক্ত রয়েছে? অবশ্যই পার্ট নাম্বার 4-এর অন্তর্ভুক্ত রয়েছে এই ডিপিএসপি। পরবর্তী প্রশ্ন, কেন্দ্র, রাজ্য এবং আন্তঃরাজ্য বিরোধের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার কোনটি রয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 131 নম্বর আর্টিকেল, যেখানে কেন্দ্র, রাজ্য এবং আন্তঃরাজ্য বিরোধের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলির অধীনে মৌলিক অধিকার নিহিত রয়েছে? তো মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেলে আছে? 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে আমাদের এই মৌলিক অধিকারগুলি 6টি। সংবিধানের ভাগ নম্বর 3 অর্থাৎ পার্ট 3-তে কী রয়েছে? মৌলিক অধিকার রয়েছে, অপশান নাম্বার সি। এর সাথে সাথে মনে রাখবে আমাদের এই যে পার্ট 2 রয়েছে সেটা হচ্ছে নাগরিকত্বের সাথে সম্পর্কিত, 5 থেকে 11 নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে, যেটা নির্দেশমূলক নীতি, যেটা 4 নম্বর আর্টিকেল মানে পার্ট নাম্বারে রয়েছে, পার্ট নাম্বার 4-এ, এবং মৌলিক কর্তব্য যেটা পার্ট 4-এর এতে আছে। এর মধ্যে 51 নম্বর আর্টিকেলের সাথে সম্পর্কিত রয়েছে আমাদের মৌলিক কর্তব্য, যেটা আমরা রাশিয়া সংবিধান থেকে ধার নিয়েছি, ইউএসএসআর। নেক্সট, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিচের কোনটি সেই দেশের রাষ্ট্রধর্ম? তো সেই দেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশের, এবং হিন্দুরা তারা হচ্ছে সংখ্যালঘু ক্যাটাগরিতে আসে। পরের প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 42 নম্বর সাংবিধানিক সংশোধনী আইন, যেটা কিন্তু আমাদের হয়েছিল কবে? 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিন্তু হয়েছিল 1978-এ। 1978-এর 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, যেটা বর্তমানে লিগ্যাল রাইটের আওতায় রয়েছে।
কাজের ন্যায়সঙ্গত এবং মানবিক পরিস্থিতির নীতি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 42 নম্বর আর্টিকেলে। নেক্সট, কোন সাংবিধানিক সংশোধনী আইনটি রাজ্য অর্থ কমিশনের সাথে সম্পর্কিত রয়েছে? রাজ্য অর্থাৎ স্টেট ফাইন্যান্স কমিশনের সাথে সম্পর্কিত রয়েছে 73তম যে সংবিধান সংশোধনী, যেটি অর্থ কমিশনের সাথে যুক্ত, রাজ্যের অর্থ কমিশন। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের প্রকৃত কার্যপালক অর্থাৎ রিয়েল এক্সিকিউটিভ কে হন? অবশ্যই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিই কিন্তু সেই রাজ্যের প্রকৃত কার্যপালক। পরের প্রশ্ন, জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন এনসিবিসি গঠনের সাথে কোন সংশোধনী যুক্ত রয়েছে? 102তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন গঠন করা হয়েছিল। এনসিবিসি অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। সমাজের দুর্বল শ্রেণীর অর্থনৈতিক স্বার্থ প্রচার করার কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটি বলা হয়েছে আর্টিকেল নাম্বার 46-এ। তোমরাই বলেছিলে কিন্তু তোমাদের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিতে, তার জন্য তোমাদের আজকের ক্লাসটি। পরবর্তী কোনো টপিক তোমাদের প্রয়োজন হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে, তাহলে সেই টপিকের ওপর ভিত্তি করে পরবর্তী ক্লাস থাকবে। যদিও তোমরা এর আগেও বলেছিলে যে টেম্পল থেকে একটা ক্লাস দিতে, তো পরবর্তী ক্লাসটা টেম্পল থেকেই থাকবে, ঠিক আছে? টেম্পল রয়েছে, আর একজন বলেছিলে স্কিম, ঠিক আছে? সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই দুটো টপিক অবশ্যই আমার মাথায় আছে, খুব তাড়াতাড়ি ক্লাস চলে আসবে। স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদত্যাগ ও অপসারণ সংক্রান্ত বিধান নিচের কোন অনুচ্ছেদে দেওয়া রয়েছে? তো স্পিকার বা ডেপুটি স্পিকারের পদত্যাগ বা অপসারণ সংক্রান্ত বিধান রয়েছে আর্টিকেল নাম্বার 94-এ। পরের প্রশ্ন, সরকারের ক্ষমতা পৃথকীকরণ সংক্রান্ত 7ম তফসিল নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন, এটি কিন্তু 7ম তফসিলে বর্ণিত রয়েছে। নেক্সট, ন্যায়োচিত কাজের পরিস্থিতি এবং মাতৃত্বকালীন ত্রাণের সুবিধা, এটি কোন অনুচ্ছেদের অন্তর্গত রয়েছে? অবশ্যই আর্টিকেল নাম্বার 42-তে কিন্তু এটি রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি রাজ্যপালের ক্ষমতার মধ্যে পড়ে না? তো রাজ্যপালের ক্ষমতার মধ্যে পড়ে না কোনটা? ক্ষমা প্রদর্শন, হ্যাঁ অবশ্যই পড়ে। বিধানসভা স্থগিত করা রাখা পারে। অধ্যাদেশ জারি করতে অবশ্যই একজন রাজ্যপাল পারে, কিন্তু অনাস্থা প্রস্তাবে ভোটদান করতে রাজ্যপাল কিন্তু পারে না, এটি তার ক্ষমতার মধ্যে পড়ছে না। ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা করে কোন অনুচ্ছেদ? অবশ্যই আর্টিকেল নাম্বার 25 ধর্মীয় স্বাধীনতার আন্ডারে পড়ছে, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের যে অনলাইন যে সমস্ত পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা সকলে ডাউনলোড করে নেবে। এখানে তোমরা যদি ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে এই যে ফ্রি পিডিএফ সেকশনটা দেখতে পাচ্ছ নিচের দিকে, এই অপশানে তোমরা ক্লিক করবে, তাহলে আমাদের ক্লাসের পিডিএফ তোমরা উইথ সলিউশনের সাথে তোমরা পেয়ে যাবে। এবং যদি তোমাদের পেইড পিডিএফ অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট যদি মনে হয়, তাহলে যদি তোমরা এগুলো কিনতে চাও তাহলে অবশ্যই যখন কিনবে সেটা তোমরা মাই কোর্স সেকশানে পেয়ে যাবে পেমেন্টের পর। যদিও পেমেন্টের সময় তোমরা টেস্ট পাস যে অপশানটা রয়েছে সেটাকে বন্ধ করে রাখবে। এছাড়া গুরুত্বপূর্ণ সমস্ত পিডিএফগুলি তোমরা উপরে একটি স্লাইড আসবে, সেই স্লাইডগুলো স্ক্রল করলে তোমরা কিন্তু পিডিএফগুলো পরপর কিন্তু দেখতে পাবে, তার ডিটেলস সমস্ত পিডিএফ ডেমো সম্পর্কিত সমস্ত তথ্য এর মধ্যেই দেওয়া আছে। সামনে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম আসতে চলেছে এবং অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। আর এইখান থেকে প্রশ্ন যদি তোমরা পড়ে যাও সমস্ত প্রিভিয়াস ইয়ার এনটিপিসির, তাহলে তোমরা এখান থেকেই তোমরা কমন পাবে, কারণ অনেক প্রশ্ন কিন্তু রিপিট করছে এই আরআরবির, এনটিপিসি বা অন্যান্য এক্সামগুলোতে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু সাজিয়ে দিয়েছি বাংলা ভাষায়, তাও আবার প্রিন্টেবল ফরম্যাটে আছে। এখানে দেখতে পাচ্ছ ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশন নোটস, যেটি কিন্তু পড়ে গেলে ইতিহাস থেকে তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, একদম একদম পুরোটা সিকোয়েন্স অনুযায়ী তোমাদের পরপর সাজানো রয়েছে। একদম আমাদের প্রাচীন যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি রয়েছে সেখান থেকে শুরু করে মধ্য ভারত এবং আধুনিক ভারত পুরোটাই কভার করা আছে। শেষের দিকেও কিছু প্রশ্নোত্তর রয়েছে, সেগুলো তোমরা পড়ে যাবে, তাহলে আরও পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আধুনিক ভারত থেকেও তোমাদের অনেক প্রশ্ন হয় যেগুলো তোমরা এখানে দেখতে পাবে।
এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেকই গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের 2025 2026 দুটোই পড়তে হবে, কিছু কিছু এক্সামের জন্য আবার 2025-এর অল্প কিছু পড়তে হবে। যাই হোক, তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটাই কিন্তু তোমরা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। 13 টাকা প্রতি মাস হিসাবে তোমরা পাবে, যেখানে 400 প্লাস 450 কাছাকাছি তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2026-এরটা ইতিমধ্যে অ্যাভেলেবেল আছে, এবং এই আগের মাসে অর্থাৎ আমাদের এপ্রিল মাসেরটাও তোমরা খুব শীঘ্রই অ্যাপের মধ্যে পেয়ে যাবে। সুতরাং তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2026টা অবশ্যই করতে থাকো। তার সাথে সাথে রেলওয়ের যদি পরীক্ষার্থী হও, রেলওয়ে গ্রুপ ডি যদি তোমাদের টার্গেট থাকে, 101টা শিফট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে দেখতে পাবে, এবং সায়েন্স দেওয়া রয়েছে এখানে, যেটা আপকামিং রেলওয়ে গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। এছাড়া এনটিপিসির অল প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 2020-21 থেকে শুরু করে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট 2024-25, 2026-এর গ্র্যাজুয়েট লেভেল যেটা সম্প্রতি হয়েছে, সেই পেপারটিও তোমরা পেয়ে যাবে। তাও আবার সাবজেক্ট ওয়াইজ সব ভাগ ভাগ করা আছে, ঠিক আছে। এর থেকে ভালো তোমাদের কিন্তু কিছু হয় না, কারণ এগুলো সব ভাগ ভাগ করে দেওয়া রয়েছে তোমাদের জন্য। এছাড়া এসএসসি জিডির জন্য 2024-25-এর পিওয়াইকিউ রয়েছে, এবং তোমরা যদি আমাদের রাজ্যের পিএসসি এর ডব্লিউবিসিএস এর প্রিলিমস এবং মিসলিনিয়াসের প্রিলিমস লেভেলের এক্সাম দিতে যাও, তাহলে কমপ্লিট ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্র্যাটেজিকে এই তিনটে নিয়ে পড়তে থাকো। বাদবাকি তোমাদের জন্য খুব শীঘ্রই বেস্ট ক্লাস আসতে চলেছে অন ইউটিউব। অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটি অর্থাৎ সংস্থার সাথে মন্ত্রক আমাদের সাজাতে হবে, কোনটি সঠিক রয়েছে? তো এখানে দেখো, নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রক কখনোই সঠিক নয়। ইউপিএসসির সাথে পার্সোনাল মন্ত্রক রয়েছে, অর্থাৎ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট অফ এর আন্ডারেই আসছে। এর সাথে সাথে অর্থ কমিশনের সাথে বাণিজ্য মন্ত্রক নয়, নীতি আয়োগের সাথে শিল্পও নয়। সুতরাং অপশান নাম্বার বি সঠিক। শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো অবশ্যই 86 নম্বর সংবিধান সংশোধনী সাল 2002-তে এই শিক্ষার অধিকারকে কিন্তু মৌলিক অধিকারের আওতায় দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধানে কোন ভাগে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ করা হয়েছে? এটি ভাগ নম্বর 4-এ কিন্তু দেওয়া রয়েছে। ঐতিহাসিক গুরুত্বের স্মারক রক্ষা করার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? অর্থাৎ ঐতিহাসিক যে সমস্ত স্থাপত্য বা ইমারতগুলি রয়েছে, সেগুলো রক্ষা করার কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 49-এ। পরের প্রশ্ন, হাইকোর্ট কোন অনুচ্ছেদ অনুযায়ী রিট জারি করতে পারে? তো হাইকোর্ট কিন্তু 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে রিট জারি করতে পারে, এবং সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে রিট জারি করে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী সুরক্ষার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 48-এর এ নাম্বার আর্টিকেলে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাজ্য বিধান পরিষদের 1/6 অংশ সদস্যকে কে মনোনীত করে থাকেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে রাজ্যপাল। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন ক্ষমতাটি রাজ্যপালের হাতে নেই? তো নিচের কোন ক্ষমতাটি রাজ্যপালের হাতে নেই? অবশ্যই রিট জারি করার ক্ষমতা রাজ্যপালের হাতে নেই, সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের হাতে রয়েছে। সংবিধান অনুযায়ী ভারত একটি কি? ভারত অবশ্যই রাজ্যসমূহের একটি সংঘ। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতিকে সহায়তা প্রদান এবং পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিসভার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? অনুচ্ছেদ নাম্বার 74-এ। পরের প্রশ্ন, মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে? তো আর্টিকেল নাম্বার 23-র আন্ডারে বলা হয়েছে, যেখানে মানব পাচার বন্ধ এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করার কথা বলা আছে। পরের প্রশ্ন রয়েছে, অভিন্ন দেওয়ানা বিধি, যেটা আমাদের বলা হয় ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি, এটি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে? অবশ্যই আর্টিকেল নাম্বার 44, 44 নম্বর আর্টিকেলে এটি দেওয়া আছে। পরের প্রশ্ন, অ্যাডভোকেট জেনারেল বা মহাধিবক্তা যেটি রয়েছে, অ্যাডভোকেট জেনারেল মানে হচ্ছে আমাদের রাজ্যের একদম হাইয়েস্ট ল অফিসার, ঠিক আছে। তো এটি কত নম্বর আর্টিকেলের আন্ডারে রয়েছে? 165-এ রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা নির্বাচনের জন্য দায়ী সংস্থা কোনটি? মিউনিসিপ্যালিটি বা পৌরসভা নির্বাচনের জন্য দায়ী সংস্থা রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নেক্সট, তপশিলি জাতি এবং উপজাতিদের অর্থনৈতিক ও শিক্ষাগত স্বার্থ রক্ষা করার কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 46-এ। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে,
ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি কোন বছর যুক্ত করা হয়েছে? তো এই যে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সাল 2002-তে। পরের প্রশ্ন রয়েছে, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা সুপ্রিম কোর্ট করবে, এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা 71-এ রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, আন্তঃরাজ্য জলবন্টন অর্থাৎ নদীর যে জলবন্টন বিরোধের বিচার এটা কোন অনুচ্ছেদ অনুযায়ী হয়েছে? অবশ্যই 262 নম্বর অনুচ্ছেদ অনুসারে এটি হয়। নেক্সট রয়েছে, আইনের চোখে সমানের যে গ্যারান্টি বা আইনের চোখে সকলের সমান, এটি কত নম্বর আর্টিকেলে আছে? অবশ্যই সমতার অধিকার আর্টিকেল নাম্বার 14-তে রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1976 সালের, যেখানে মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছে। মৌলিক কর্তব্য ইউএসএসআর এর সংবিধান অর্থাৎ ভারতের যে রাশিয়া সংবিধান থেকে এটা আমরা নিয়েছি। এই মৌলিক কর্তব্য যেটা 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি সমবর্তী তালিকার অন্তর্ভুক্ত বিষয় রয়েছে? তো এটা কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে যেটা রয়েছে অবশ্যই সংবাদপত্র নিউজ পেপার রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্যের ধারণা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে, একটু আগেই দেখেছি। পরের প্রশ্ন, বিশেষ পরিস্থিতিতে কাজ এবং শিক্ষার অধিকার নিশ্চিত করার নির্দেশ দেয় কোন অনুচ্ছেদ? 41 নম্বর অনুচ্ছেদ সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, 1976 সালের 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে কতগুলি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল 1976 সালের 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। পরবর্তী রয়েছে, মহিলা ও শিশুদের জন্য বিশেষ বিধান তৈরির জন্য রাষ্ট্রকে অধিকার দেয় কোন অনুচ্ছেদ? অবশ্যই অনুচ্ছেদ নাম্বার 15-3 অর্থাৎ 15 নম্বর অনুচ্ছেদের ক্লজ নাম্বার 3। এইটি কিন্তু আমাদের মহিলা এবং শিশুদের জন্য বিশেষ বিধানের জন্য নির্দেশ দেয়। পরের প্রশ্ন রয়েছে, ভারতের নির্বাচন কমিশনের সর্বোচ্চ কার্যকাল কত বছর হয়ে থাকে? ইলেকশন কমিশনারের সর্বোচ্চ কার্যকাল হয়ে থাকে 6 বছর পর্যন্ত। পরের প্রশ্ন রয়েছে, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা কে রয়েছেন বা কর্তৃপক্ষ কে রয়েছেন? অবশ্যই সংবিধান রক্ষা করা বা সংবিধানকে ব্যাখ্যা করা দুটোরই কিন্তু দায়িত্ব রয়েছে আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় নাগরিকদের জন্য বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? অবশ্যই বর্তমানে 11টি মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে ভারতীয় নাগরিকদের জন্য। নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি সংবিধানে কোন পার্টে রয়েছে? পার্ট নাম্বার 4-এ কিন্তু রয়েছে ডিপিএসপি, যেটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। এগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন, ওগুলো বারবার অনেকে চলে এসছে, অনেক কোশ্চেন রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু বেশিবার জিজ্ঞাসা করা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি বর্তমানে মৌলিক অধিকার নয়? অবশ্যই সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয় বর্তমানে। পরের প্রশ্ন রয়েছে, মৌলিক কর্তব্য সংবিধানে কোন ভাগে রয়েছে? অবশ্যই 4-এতে আছে মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন রয়েছে, ভাষণ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? অনুচ্ছেদ নাম্বার 19-এর 1-এর এ নাম্বার বা ক নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভা পাশ করার বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য কে সংরক্ষণ করতে পারে? অবশ্যই রাজ্য বিধানসভা পাশ করা কোনো বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য সংরক্ষণ করতে পারেন আমাদের রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন আছে, মৌলিক কর্তব্য কোন বছর সংবিধানে যুক্ত করা হয়? অবশ্যই 1976 সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। নেক্সট, অনুচ্ছেদ 352 জরুরি ব্যবস্থার সংসদ বিধানসভার মেয়াদ কতদিন বাড়াতে পারে? তো 1 বছর পর্যন্ত কিন্তু বাড়ানো যেতে পারে এখানে বিধানসভার মেয়াদ, ঠিক আছে। তো এটা কিন্তু 352 নম্বর জরুরি অবস্থার সময়, ন্যাশনাল ইমার্জেন্সির সময়। নেক্সট আছে, নিজস্বতার অধিকার অর্থাৎ রাইট টু প্রাইভেসি, এটা আমাদের একটি মৌলিক অধিকার অবশ্যই। তো এটি কোন অধিকারের অংশ রয়েছে? এটি কিন্তু জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কিন্তু অংশ রয়েছে, অর্থাৎ অপশান নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হবে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার জন্য নিচের কোনটি দায়বদ্ধ নয়? তো দায়বদ্ধ কারা কারা রয়েছে? জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই রয়েছে, রাজ্য মানবাধিকার কমিশন রয়েছে, বিচার বিভাগ রয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানব অধিকার কমিশন কিন্তু এটা কিন্তু নয়। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন, দলিতদের অধিকার রক্ষায় ডক্টর বি.আর. আম্বেদকর কোন সংস্থা গড়ে তুলেছিলেন? অবশ্যই কিন্তু বহিষ্কৃত হিতকারিণী সভা তৈরি করে দিয়েছিলেন দলিতদের জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোনো রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার
যে শক্তি এটা কার কাছে আছে? তো অবশ্যই রাজ্যের রাজ্যপালের কাছে আছে। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। প্রতিটি প্রশ্ন কিন্তু সকলে ভালো করে দেখবে, কারণ এইগুলোই প্রশ্ন বারবার আসে, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখানো হচ্ছে। রাজ্য সরকারের কাজ পরিচালনার নিয়মাবলী কে তৈরি করেন? রাজ্য সরকারের ক্ষেত্রে অবশ্যই রাজ্যপাল কিন্তু তিনি এগুলো তৈরি করেন। ভারতের অ্যাটর্নি জেনারেল বা মহান্যায়বাদী কাকে আইনি পরামর্শ দেন? তো অবশ্যই কেন্দ্রীয় সরকারকে বা ইউনিয়ন গভর্নমেন্টকে তিনি কিন্তু আইনি সাহায্য বা পরামর্শ প্রদান করে থাকেন অ্যাটর্নি জেনারেল। পরবর্তী প্রশ্ন রয়েছে, যোজনা কমিশনে প্রধানমন্ত্রীর ভূমিকা কী রয়েছে? অবশ্যই পদাধিকার বলে একজন অধ্যক্ষ রয়েছেন, এক্স অফিসিও চেয়ারম্যান রয়েছেন যোজনা কমিশনের। অর্থাৎ যোজনা কমিশন মানে কি, যেটা কিন্তু আমাদের আগে ছিল কোনটা, যোজনা কমিশন, এখন বর্তমানে রয়েছে যেটা আমাদের কি, নীতি আয়োগ যেটা রয়েছে। আগে ছিল প্ল্যানিং কমিশন, যেটা 2015 সালে সেট আপ করা হয়েছে, ঠিক আছে? তো তারই কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন আমাদেরকে পিএম, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি। কার অনুমতি ছাড়া বিধানসভায় কোনো বিল বা ধনবিল, অর্থাৎ এটাকে মানি বিলের কথা বলা হচ্ছে, পেশ করা যায় না? তো এখানে কিন্তু রাজ্যপালের অনুমতি ছাড়া বিধানসভায় কোনো রকম মানি বিল পেশ করা যায় না। আর যদি আমরা পার্লামেন্টের কথা বলি, মানি বিল কিন্তু শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায়, আর সেটা কোনো বিল মানি বিল কিনা সেটাও চেক করে থাকে কিন্তু লোকসভারই স্পিকার। পরের প্রশ্ন আছে যে জাতীয় জরুরি অবস্থার সময় সংসদ রাজ্য বিধানসভার মেয়াদ একবারে সর্বোচ্চ কতদিন বাড়তে পারে? সেটা কিন্তু অবশ্যই আমরা জানি যে 1 বছর পর্যন্ত বাড়তে পারে। নেক্সট, রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের অফিস কোন মন্ত্রকের আন্ডারে থাকে? এটা কিন্তু অবশ্যই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে কিন্তু চলে আসে এই দুটো। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন কে? রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। পরের প্রশ্ন, আঞ্চলিক পরিষদের সহসভাপতি হিসাবে রোটেশন ভিত্তিতে এক বছর করে কে কে কাজ করেন? অবশ্যই মুখ্যমন্ত্রী কাজ করে থাকেন আঞ্চলিক পরিষদের সহসভাপতি হিসেবে। রাজ্যের যোজনা বোর্ডের অধ্যক্ষ হিসাবে কে কাজ করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? অবশ্যই রাজ্য বিধানসভার কাছে কিন্তু তারা দায়বদ্ধ থাকেন। রাজ্যপালকে তাদের শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন কে? হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে তাদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচন কমিশনের পরামর্শে রাজ্য বিধানসভার সদস্যদের অযোগ্যতা নিয়ে সিদ্ধান্ত কে নেন? অবশ্যই কিন্তু রাজ্যপাল নিয়ে থাকেন এই বিষয়ে সিদ্ধান্ত। ভারতে যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করার ক্ষমতা কার কাছে রয়েছে? অবশ্যই পার্লামেন্টের কাছে রয়েছে এটা, সংসদ। পরের প্রশ্ন রয়েছে, ভালো লাগলে অবশ্যই সকলে একটা লাইক অবশ্যই করে দেবে, ঠিক আছে? তোমরা লাইক করছো না, লাইক অবশ্যই করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ক্লাসগুলি পাওয়ার জন্য। এর আগেও কিন্তু আমরা বুক অ্যান্ড অথর দিয়েছি, 5 ইয়ার প্ল্যান দিয়েছি, ভারতের সেন্সাস 2011 দিয়েছি, এছাড়া গুরুত্বপূর্ণ ড্যান্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্পোর্টস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের যে সমস্ত ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার রয়েছে সেটা লাস্ট ক্লাস দিয়েছি, এবং আজকে দিচ্ছি গুরুত্বপূর্ণ আমাদের সংবিধান থেকে, এবং পরবর্তী ক্লাসগুলো থাকবে অ্যাপয়েন্টমেন্ট একদম 2026-এর লেটেস্ট, ঠিক আছে, এই মাস অনুযায়ী। এছাড়া পরবর্তী আরও ক্লাস থাকবে টেম্পল থেকে, ভারতের গুরুত্বপূর্ণ মন্দির কোথায় অবস্থান করছে এবং তাদের সাথে বিশেষত্ব যেগুলো রয়েছে, বৈশিষ্ট্য সেগুলি, এবং এর সাথে সাথে থাকবে ভারতের যে সমস্ত আমাদের যোজনাগুলো রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে। তো এই ধরনের ক্লাসগুলো যদি পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের বলে দিই, রাজ্যের যে সমস্ত এক্সামগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলো কিন্তু পেন্ডিং থাকবে না, খুব শীঘ্রই নতুন নতুন যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে রিলিজ করা হবে। ইতিমধ্যে মিসলিনিয়াস সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যার ফর্ম ফিল আপ কিন্তু বর্তমানে চলছে, তাদের অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে আমি বলছি, এবং মিসলিনিয়াসের প্রিলিমস, ডব্লিউবিসিএসের প্রিলিমস এবং পরবর্তীকালে ক্লার্কশিপও বেরোবে, তাদের সকলের জন্য কিন্তু এই ধরনের ক্লাসগুলো ভীষণ ভীষণ কিন্তু উপযোগী রয়েছে, ঠিক আছে? কেউ কিন্তু এগুলো মিস করবে না। চলো পরের প্রশ্নে আসি। নিচের কোনটি রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ নয়? মুখ্যমন্ত্রী কাজ কি? মন্ত্রিসভা পরিচালনা করা, রাজ্যপালকে পরামর্শ দেওয়া, নীতি নির্ধারণ করা। তো আন্তঃরাজ্য লোকসভা কমিশনের এটা কিন্তু কখনোই নয়, অপশান বি। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি রাজ্যপালের ক্ষমতার মধ্যে পড়ে না? তো রাজ্যপালের ক্ষমতার মধ্যে পড়ে না কোনটা? ক্ষমতার মধ্যে পড়ে ক্ষমাদান, অধ্যাদেশ জারি, বিল স্বাক্ষর করা, কিন্তু এই যে আমাদের অনিবার্য শক্তিভক্তি, এসব কিন্তু আমাদের রাজ্যপালের আওতায় নেই, হাতে নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? হ্যাঁ, তিনি কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট হতে পারে। পরের প্রশ্ন, সংসদের যৌথ বৈঠক কার
নিয়ম অনুযায়ী পরিচালিত হয়, এটা কিন্তু লোকসভার নিয়ম অনুযায়ী কিন্তু পরিচালিত হয়। আর যখনই যৌথ বৈঠক, এটা যৌথ বৈঠকটা মানে লোকসভা রাজ্যসভার একসাথে বৈঠক, এটা আহ্বান করে কে? রাষ্ট্রপতি করে। কিন্তু যখন আহ্বান করা হবে সেখানে সভাপতিত্ব কে করবে? সেটা লোকসভার নিয়ম অনুযায়ী চলছে, মানে লোকসভা স্পিকার করবে, রাজ্যসভার যে উপরাষ্ট্রপতি রয়েছেন তিনি কিন্তু নয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের প্রস্তাবে লোকসভা এবং রাজ্যসভার কতজন সদস্যের স্বাক্ষর লাগে? অবশ্যই 100 জন এবং 50 জন। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে দেশে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স পণ্য এবং পরিষেবা কর চালু করা হয়েছে? যেটা 101 নম্বর সংশোধনী অনুসারে এটা চালু করা হয়েছে। 2016 সালে এটা নিয়ম কার্যকর হয় এবং 2017 সালে এটা কিন্তু চালু করা হয়েছে। 1976 সালের 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে কতগুলি মৌলিক নির্দেশমূলক নীতি সংযুক্ত করা হয়েছে? তো টোটাল কিন্তু এখানে 1976 সালে 42 নম্বরের মাধ্যমে এখানে 4টি কিন্তু আমাদের এখানে যুক্ত করা হয়েছে নির্দেশমূলক নীতি। গণপরিষদ বা সংবিধান সভা প্রথম বৈঠক কবে হয়েছিল? আমরা জানি প্রথম বৈঠক হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে, যেখানে কিন্তু অস্থায়ী সভাপতি হিসাবে ছিলেন সচ্চিদানন্দ সিনহা, এবং পরবর্তীকালে 11 ডিসেম্বর 1946 সালে যেখানে স্থায়ী সভাপতি নিযুক্ত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই দুটোই কিন্তু পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারত শাসন আইন 1935 কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বিভাজনের জন্য মোট কতগুলি তালিকা দিয়েছিল? সেখানে 3টি কিন্তু তালিকা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত গঠনের সমর্থক কোনটি নির্দেশমূলক নীতি? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল নাম্বার 40, গ্রাম পঞ্চায়েত গঠনের সাথে সম্পর্কিত রয়েছে। নিচে কাকে রাজ্যের শাসন বিভাগ বা কার্যপালিকার অংশ হিসাবে মানা হয় না বলা হয়েছে? তো অবশ্যই এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি বর্তমানে ধর্মনিরপেক্ষ? বর্তমানে ধর্মনিরপেক্ষ কোনো ধর্মেই নেই, যেটা কিন্তু অবশ্যই নেপাল হয়ে যাবে। আমাদের ভারতের মতো ভারতেরই প্রতিবেশী দেশ নেপাল, যেটা ধর্মনিরপেক্ষ একটি কান্ট্রি। রাজ্য বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যা বিধানসভার মোট সদস্যের কত হতে পারে? 1/3 বা 1/3 বা 1/3 কিন্তু হবে। ভারত সরকার আইন 1935 অনুযায়ী ক্ষমতার বিভাজন কয়টি তালিকায় করা হয়েছে? 3টি তালিকায় কিন্তু করা হয়েছে। পরের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্য উভয় আইন বানাতে পারে এমন বিষয় কোন তালিকায় থাকে? সেটা কিন্তু অবশ্যই কনকারেন্ট লিস্ট, যেটাকে সমাবর্তী তালিকা বলা হয়, সেখানে থাকবে। 1950 সালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়া অন্য কতজন বিচারপতির সংখ্যা থাকে? 1950-এর কথা বলা হচ্ছে, তো 7 জন কিন্তু সেই সময় ছিল, প্রধান বিচারপতি ছাড়া 7 জন। ভারতীয় সংবিধানের, আর বর্তমানে কিন্তু 33+1, ঠিক আছে, 34। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে আইনের শাসন বা রুল অফ ল এর ধারণাটি নিহিত রয়েছে? এটা 14 নম্বর আর্টিকেলে কিন্তু আছে, রুল অফ ল। নেক্সট, অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এটি কোন অনুচ্ছেদে দেওয়া রয়েছে? অবশ্যই 17 নম্বর আর্টিকেলে কিন্তু এটি দেওয়া আছে। নেক্সট, সামরিক বা প্রাতিষ্ঠানিক খেতাব ছাড়া সব ধরনের যে উপাধি সেগুলোকে বিলোপ অর্থাৎ উপাধি থেকে নিষ্কৃতি পাওয়া বা অ্যাবলিশন অফ টাইটেল, এটা রয়েছে আমাদের আর্টিকেল নাম্বার 18-তে, 18 নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে। নেক্সট, কোনো অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 20 নম্বরের 3rd নম্বর ক্লজে দেওয়া রয়েছে। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, এটা কত নম্বর আর্টিকেলে আছে? 21-এর এ নাম্বার আর্টিকেলে এটা দেওয়া রয়েছে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষার অধিকার। কত বছরের বয়সের শিশুদের খনি এলাকা বা বিভিন্ন ঝুঁকিপূর্ণ যে সমস্ত কলকারখানা বা কাজগুলো রয়েছে সেখানে নিযুক্ত করা যাবে না? কত বছরের কম? 14 বছরের কম বয়সী। অপশান বি। পরের প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর কোন অনুচ্ছেদটিকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছিলেন? আর্টিকেল নাম্বার 32-কে করেছিলেন তিনি, কারণ এর মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, আমাদের মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় এটাকে। পরের প্রশ্ন, সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করতে পারে নিচের কোন অনুচ্ছেদ অনুযায়ী? অবশ্যই আর্টিকেল নাম্বার 30 নম্বর অনুচ্ছেদ অনুসারে, যেমন আমাদের রাজ্যে আছে যেমন মাদ্রাসা সার্ভিস কমিশন, যেরকম সেই ধরনের বলা হচ্ছে। পরের প্রশ্ন, মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টে কয় ধরনের রিট জারি করা হয়? 5টি।
32 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং 226 নম্বরের মাধ্যমে হাইকোর্ট 5 ধরনের রিট জারি করে থাকে। ব্যক্তিগত স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে কোন রিটটিকে গণ্য করা হয়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে হেভিয়াস কর্পাস, বন্দি প্রত্যক্ষীকরণ সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, জরুরি অবস্থা চলাকালীন কোনো অনুচ্ছেদ দুটিকে কখনোই স্থগিত করা যাবে না, ক্যান নট বি সাসপেন্ডেড। কোন দুটো 20 এবং 21 নম্বর আর্টিকেলকে জরুরি অবস্থার সময়ে কিন্তু এদেরকে স্থগিত করা যাবে না। পরের প্রশ্ন, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগের অধিকার অনুচ্ছেদে বর্ণিত আছে কোনটায়? 16 নম্বর আর্টিকেলে রয়েছে সকলের জন্য চাকরি ক্ষেত্রে সমান অধিকার সমান সুযোগ, যদিও এর কিছু এক্সেপশন আছে। পরের প্রশ্ন, মৌলিক অধিকার কমিটির চেয়ারম্যান কে রয়েছেন? যারা কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল রয়েছেন, অপশান নাম্বার বি, মৌলিক অধিকার কমিটির চেয়ারম্যান রয়েছেন। কারাবন্দী বা আটক হওয়া ব্যক্তির অধিকার রক্ষা করা হয় কোন অনুচ্ছেদের মাধ্যমে? এখানে কারাবন্দী বা আটক করা যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরও কিন্তু কিছু অধিকার রয়েছে এবং তাদেরকে সেই অধিকার দিচ্ছে 22 নম্বর আর্টিকেল, ঠিক আছে, যেখানে অবশ্যই রক্ষা করা হচ্ছে কি না, কারাবন্দী বা আটক হওয়া ব্যক্তির অধিকার রক্ষা করা হয় সেখানে 22 নম্বর আর্টিকেলের মাধ্যমে। তাদের ওপর কোনো রকম নিপীড়ন বা অত্যাচার করা যাবে না, ঠিক আছে, সেটাও কিন্তু আছে এটা। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, অ্যাপটা সকলে ডাউনলোড করে রাখবে, সেখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা ক্লাস ডেলি তোমরা পেয়ে যাও। পরের প্রশ্ন রয়েছে আমাদের কি সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, এটা বর্তমানে কয়টি রয়েছে? তো 6টি রয়েছে। আমরা জানি যে আমাদের ছয়টি কিন্তু মৌলিক অধিকার রয়েছে, তার সাথে রাইট টু ফ্রিডম এখানে স্বাধীনতার অধিকারে বলা হয়েছে, এটাও কিন্তু 6টি রয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে স্টেট বা রাষ্ট্র এর শব্দের সংজ্ঞায় নিচে কোনটি অন্তর্ভুক্ত আছে? অবশ্যই এখানে ভারত সরকার সংসদ এটা রয়েছে, রাজ্য সরকার বিধানসভা রয়েছে, যেমন স্থানীয় কর্তৃপক্ষ রয়েছে পঞ্চায়েত এবং পৌরসভার মতো, সুতরাং উপরে সবগুলো সঠিক হয়ে যাবে। সকলে কিন্তু অবশ্যই দেখে যাবে জিডি কনস্টেবলের জন্য, ঠিক আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আর এখান থেকে কিন্তু প্রশ্ন অলরেডি কিন্তু চলে এসেছে আর এই প্রশ্নটা কিন্তু এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। নেক্সট, কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার দণ্ডিত করা যাবে না, এটাই কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের এখানে যেটা এখানে কিন্তু দেখে রাখবে এই প্রশ্নটা, মৌলিক অধিকারের শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, তো এটা কিন্তু রয়েছে কত নম্বর আর্টিকেলে? 15 নম্বর অনুচ্ছেদে কিন্তু দেওয়া রয়েছে এটি। পরের প্রশ্ন রয়েছে, ধর্মীয় কর প্রদান থেকে অব্যাহতির কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? আর্টিকেল নাম্বার 27-এ। পরের প্রশ্ন রয়েছে, কোন মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে মৌলিক অধিকার সংসদ চাইলেই সম্পূর্ণ কেড়ে নিতে পারে না? তো এটি বলা হয়েছিল 1976 সালে সেই কেশবানন্দ ভারতী কেস মামলায়, ঠিক আছে। পরের প্রশ্ন, তো এই পর্যন্ত আমাদের প্রশ্নগুলো ছিল। অবশ্যই তোমরা সকলে লাইক এবং শেয়ার করে দিও যদি ক্লাসটা ভালো লাগে এবং ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে, আর অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। আর কি বলবো, যা করার কথা তোমরা করে রেখো, ঠিক আছে। তো ক্লাসটা যদি সত্যি ইম্পর্টেন্ট মনে হয় এবং আগের ক্লাস যেগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই দেখে যাবে। যেগুলো তোমাদের এখানে দেওয়া হচ্ছে সবগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড দেওয়া হচ্ছে, কোনো রকম ফালতু এক্সট্রা কথা এখানে বলা হচ্ছে না, ঠিক আছে, একদম টু দ্য পয়েন্ট। তোমাদের এক্সামে যেটুকু দরকার সেটুকু কিন্তু করা হচ্ছে। সমস্ত প্রশ্নপত্র আমরা প্রিভিয়াস ইয়ার থেকেই নিচ্ছি, যাতে তোমাদের একদম এক্সামে যে সমস্ত প্রশ্ন করা হচ্ছে সেগুলোই যাতে তোমরা আপকামিং এক্সামগুলোতে দেখতে পাও। আর শুধু যে পিওয়াইকিউ করা হচ্ছে তা নয়, পিওয়াইকিউ এর সাথে সাথে তার সম্পর্কিত যে সমস্ত আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত অতিরিক্ত তথ্য রয়েছে, আমাদের সেই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তো আজকের ক্লাসটা কিন্তু পুরোটাই আমাদের রিভিশন ভিত্তিক ছিল। এর আগেও আমরা সংবিধান থেকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছি, চাইলে তোমরা সেগুলোও দেখে নিতে পারো এবং পরবর্তী ক্লাসের যে কোন টপিকের ওপর থাকবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। এছাড়া তোমাদের যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা অ্যাপে অবশ্যই পেয়ে যাবে, আর ক্লাসের পিডিএফও তোমরা এখানে পাবে। সকলকে বলবো এই 3টে রয়েছে, এটা সকলের জন্য মাস্ট, এই 3টে সকলকে এটা করতেই হবে। এছাড়া যদি তোমরা আলাদা আলাদা পরীক্ষার্থী হও, যেমন এনটিপিসি যদি পরীক্ষার্থী হও তো এনটিপিসি সমস্ত প্রিভিয়াসের প্রশ্ন একদম করে ফেলো। রেলের যদি পরীক্ষার্থী হও, রেল 2000 একদম লেটেস্ট 101টা শিফটের প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা করতে থাকো।
এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে, মিসলেনিয়াস এক্সাম রয়েছে যেখানে 75 নম্বরের জিকে রয়েছে। তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এই ক্লাস মতো তোমরা যদি কন্টেন্টগুলো অ্যাজিউম করতে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি এটুকু বলতে পারি যে 75-এর মধ্যে তোমরা 80%-এর ওপর 90%-এর ওপর কিন্তু তোমরা স্কোর করতে পারবে এই জিকে সেকশানে, এতটাই স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই তোমরা দেখে নেবে, যেটা পিডিএফ এখানে দেওয়া হচ্ছে 13 টাকা প্রতি মাস হিসাবে। এটা তোমরা নিজের মতো করতে থাকো, আর বাদবাকি যা তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে চ্যানেলটিকে। টেলিগ্রামে যুক্ত থাকবে এবং অ্যাপটা ডাউনলোড করবে, কারণ ক্লাসের পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।